কিংস পার্টি বলে পরিচিত রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে। বিগত কয়েক দশক ধরে প্রতিটি জাতীয় নির্বাচনের আগেই নতুন রাজনৈতিক দল গঠনের দৌড় শুরু হয়। ছোট্ট একটি দেশে অনেক রাজনৈতিক দল থাকার পরেও এত নতুন দলের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠছে। পরিসংখ্যান বলছে 2024 সালের 5ই অগস্টের পর রাজনৈতিক অঙ্গনে গড়ে প্রতি মাসে 3টির বেশি দলের জন্ম হয়েছে। বিষয়টি নিয়ে আরও কথা বলবো। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। কাজী মাহবুব, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এই যে দলগুলোর দৃশ্য আমরা মোটামুটি দেখালাম, তার মধ্যেও কিন্তু গত কয়েক সপ্তাহে আপনি খেয়াল করে দেখবেন আদালতের নির্দেশেও 2-4টি দল নিবন্ধন পাওয়ার জন্য এরই মধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। তো নিবন্ধন পাওয়ার যে শর্তগুলো, সেগুলো আসলে কটা দলের পূরণ করতে পেরেছে এখন পর্যন্ত? আপনার বিশ্লেষণে কি মনে হয়? আসলে আমরা প্রথম কথায় আসি যে রাজনৈতিক দলগুলো যে পরিমাণ তৈরি হয়েছে সে পরিমাণ কিন্তু অনেকে মনে করছেন যে আমাদের রাজনৈতিক দল দরকার নাই। কিন্তু বাংলাদেশের সংবিধান বা গণতান্ত্রিক যে ব্যবস্থা, এই ব্যবস্থায় কিন্তু কাউকে রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে মানে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। তো এটার ফলে আমাদের যেহেতু অনেক বেশি মতবিরোধ আমাদের মাঝে, সে কারণে দেখা যাচ্ছে কি পশ্চিমা দেশগুলোর তুলনায় যেখানে অনেক বেশি স্টাবলিশ ডেমোক্রেসি আছে, ইউরোপ আমেরিকায় বা ইংল্যান্ডে বলি বা যুক্তরাষ্ট্রে বলি, সব জায়গায় কিন্তু দল ব্যবস্থা অনেকটাই দ্বিদলীয়র মধ্যেই মানে চলছে, অথবা যদি থাকে কিছু দলও সেগুলো কিন্তু খুব বেশি জনপ্রিয়তা পাচ্ছে না। এখন এটার কারণ কি? এটা আসলে যতটা নির্ভর করে না নিবন্ধনের উপরে, যতটা নির্ভর করে না আপনি কিভাবে তাদেরকে দল গঠন করতে বাধা দিবেন তার উপরে, তার চেয়ে বেশি এটা নির্ভর করে হলো আপনার জনগণ কিভাবে গ্রহণ করছে সেটার উপরে। তো বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে, ভারতে আমরা আগেও দেখেছি, ইতিহাস যদি আপনি দেখবেন মানে পাকিস্তান শাসন আমলে, ব্রিটিশ শাসন আমলে শেষের দিকেও রাজনৈতিক দল গঠনের একটা হিড়িক সবসময় ছিল। এখন এটা অনেক বেশি বেড়েছে এবং এটা এখন মানে যেহেতু গত 15 বছর ধরে রাজনীতি করার সুযোগটা অনেক বেশি সীমিত ছিল, সে কারণে এই অবস্থায় যখন 5ই আগস্টের পরে সবার জন্য রাজনীতি করার সুযোগ তৈরি হলো, তখন দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে নিজের মত প্রকাশের জন্য হোক বা নিজের আদর্শ। কিন্তু মাহবুবুর রহমান, 15 বছরটা বাদ দিলাম, 15 বছরের আগেও কিন্তু এরকম কিংস পার্টির মতো অনেক পার্টি ঘটেছে। এই 15 বছরের মধ্যে হয়েছে নির্বাচনের আগে। তার মানে এটা এক ধরনের টাকা পয়সার লোভ বা এক ধরনের আসন ভাগাভাগি বা একটা ধরেন, আমরা আমি যেখান থেকে কথা বলছি, গুলশান এলাকার একজন নেতা ছিলেন, এমপি হয়েছিলেন, তার দলের নামটা পর্যন্ত অনেক মানুষ বলতে পারবে না। তার মানে এই লোভটাকে, ওই ক্ষমতা যাওয়া, একটা এমপি পদ পাওয়া বা টাকা পয়সা পাওয়া, এটাই এখানে কিন্তু দুইটা বিষয় আছে। একটা হলো যদি আপনি নির্বাচন সুষ্ঠু করেন, সেক্ষেত্রে কেন মানে তখন রাজনৈতিক দলগুলো কিভাবে, ছোট ছোট রাজনৈতিক দলগুলো কিভাবে পারপাস সার্ভ করে, এটা একটা দিক। আরেকটা হলো যদি আপনি নির্বাচন সুষ্ঠু না করেন, সেটা আপনি যেটা বলেন আগের মডেলে, মানে নির্বাচন সুষ্ঠু না হলে আপনি ছোট ছোট দল থেকে সমর্থন পাওয়ার জন্য এমপি মন্ত্রী হয়ে যাচ্ছে, সেটা তো আমরা মডেল আগে দেখেছি। কিন্তু এখন ভবিষ্যতে যে মডেলের কারণে হয়তোবা অনেক বেশি রাজনৈতিক দল তৈরি হচ্ছে, সেটা হলো নির্বাচনে আপনি যখন এজেন্ট তৈরি হয়, নির্বাচনে যে এজেন্টগুলো থাকে বা নির্বাচনী বুথের যে নিয়ন্ত্রণ, সেই বুথের নিয়ন্ত্রণ ক্ষেত্রে একটা দলের জন্য কিন্তু কয়জন এজেন্ট থাকবে এটা কিন্তু নির্ধারিত। এখন যদি আপনি আরো 5টা দল থেকে, সমমনা 5টা দল থেকে প্রার্থী দিতে পারেন, মানে নামে প্রার্থী, যে প্রার্থীদের জন্য একই রকম এজেন্ট থাকার সুযোগ থাকবে, তখন কিন্তু আপনি দেখা গেল যে মূল প্রার্থী যিনি, বা ধরেন যে দলের মূল প্রার্থী যে দলের, সেই দলের প্রার্থীর পাশাপাশি কিন্তু তার জন্য যে 2টা এজেন্ট আছে, ওই দামি প্রার্থী 5টার জন্য আরো 10টা এজেন্ট, দ্যাট মিনস তার মূল প্রার্থীর জন্য এজেন্ট হয়ে গেছে কিন্তু 12টা। সেই সুযোগটা নেওয়ার জন্যই দেখা যাচ্ছে কি ছোট ছোট দলগুলো তৈরি হয় অনেক সময়, এবং এগুলো বড় দলগুলোকে নির্বাচনকালীন সময়ে ক্যাম্পেইন থেকে শুরু করে নির্বাচনে বুথ পর্যন্ত, নির্বাচনে ভোট গণনা পর্যন্ত হেল্প করতে পারে, কারণ তাদের একটা দলের জন্য নির্ধারিত থাকে এজেন্টের সংখ্যা বা কর্মীর ভিতরে যাওয়ার কর্মীর সংখ্যা। তো সেই ক্ষেত্রে এইটা একটা আমার মনে হয় নির্বাচনকে প্রভাবিত করার জন্য অনেক সময় এই ধরনের ছোট ছোট পার্টি হয়ে ওঠে। আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, যে নির্বাচন কমিশন যে নিবন্ধন দেয়, তাদের শর্ত আসলে কতটুকু মানা হয়? আমি শুরুতে বলতে চেয়েছিলাম, আপনার বিশ্লেষণে কি মনে হয়, আদৌ কি মানা হয়? মানে আমরা অনেক সময় অনেক মিডিয়া নিউজ করে যে যেসব কেন্দ্রীয় অফিস পর্যন্ত কেউ নাই, কেন্দ্রীয় অফিস পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, কিন্তু নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া দল, এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? আমরা দেখেছি 2007-8 সালে
আপনি জানেন অনেকগুলো অধ্যাদেশের মাধ্যমে কিন্তু রাজনৈতিক নির্বাচন ব্যবস্থার প্রয়োজনে আমরা কিন্তু রাজনৈতিক দলের গঠনতন্ত্রের পরিবর্তন সহ বিভিন্ন ধরনের শর্ত দিয়েছিলাম। ইভেন মনোনয়ন সাবমিটের ক্ষেত্রেও কিন্তু শর্ত আছে, কি পরিমাণ সমর্থক দিতে হবে, এবং মনোনয়নের ক্ষেত্রেও কিন্তু শর্ত আছে কাদেরকে মনোনয়ন দিতে হবে। তো এই শর্তগুলো সহ রাজনৈতিক দলের যে গঠনতন্ত্র এবং তার যে নির্বাচন এবং তার যে কাউন্সিল করা, এই সকল বিষয়গুলোর ক্ষেত্রে যে শর্তগুলো ছিল, আপনি ছোট দলের কথা বলবেন কি, অনেক বড় দলগুলোই কিন্তু আমরা অনেক দিন যাবত, দীর্ঘদিন যাবত দেখে আসছি এগুলো সেভাবে বাস্তবায়ন করতে পারে নাই। তো এখন নির্বাচন কমিশন কি করে এগুলোতে শিথিলতা দেখায়, কিন্তু আগে তো শিথিলতা দেখানো হয়েছে একটা কারণে, গত 15 বছর একটা কারণে দেখানো হয়েছে। তো এখন এই বিষয়গুলোতে যদি পরিবর্তন না আসে তাহলে তো দেখা যাবে যে যে কোনো দলই মানে আপনার এক ধরনের আম, নির্বাচন থেকে, নির্বাচন কমিশন থেকে যদি নিবন্ধন নিয়ে ফেলে, তখন ওরা ওই নির্ধারিত এলাকায় অন্যান্য বড় এমপি প্রার্থীদের, মানে মেজর এমপি প্রার্থীকে মানে এক ধরনের ফ্যাসিলিটেট দিবে, এবং এতে কিন্তু নির্বাচনী পরিবেশ সুস্থ থাকে না, সুষ্ঠু থাকে না। তো একদম এইটাও কিন্তু সরকারের, আমরা যারা নির্বাচনকে সুস্থ এবং সুষ্ঠু রাখতে চাই তাদের কিন্তু এটা দেখার বিষয় ছিল। একদম পরিষ্কার। মাহবুবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে। আপনাকে ধন্যবাদ।